দেখেন, তাসকিনকে ডিফেন্ড করতে আমি আসিনি। আমি এইটা বলতেছি না যে তাসকিন কিছু করে নাই, তাসকিন নিরপরাধ, তারে নিয়ে আপনারা কেউ কথা বলেন না, বা তারে নিয়ে আপনারা কেউ কোনো ইনভেস্টিগেটিং রিপোর্ট করেন না, এইরকম কোনো দাবি নিয়ে আমি আসিনি। আমি জাস্ট 3টা পয়েন্টের দিকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাম্বার 1 হচ্ছে এই ছেলেটার ট্র্যাক রেকর্ড। নাম্বার 2 হচ্ছে এই ছেলেটার ডেডিকেশন, কমিটমেন্ট। নাম্বার 3 হচ্ছে যে আমরা কি আদৌ উইদাউট এভিডেন্স এত বড় ইলজাম, মানে আপনার নিষিদ্ধ পানীয় বা বিশেষ পানীয় গ্রহণের মতো অভিযোগ কারণ আমি করতে পারি কিনা, এই 3টা জিনিস আমি একটু আলাপ করব। প্রথমে তাসকিনের ব্যাপারে বলি। তাসকিনকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, একটা পর্ব তো নিশ্চিতভাবে তাসকিন একটু অন্যায় করছেন। সেটা হচ্ছে যে উনি ঘুম থেকে উঠতে দেরি করছেন, টিম বাস মিস করছেন। এখন টিম বাস মিস করার ফলে বলা হচ্ছে যে ওনাকে ওই দিনে একাদশে রাখা হয়নি। এটা সত্যি কিনা এটা নিয়ে একটু শেষ দিকে 2-4 লাইন কথা বলবো। কিন্তু সেই অভিযোগটা সত্যি, তাসকিন স্বীকার করছেন ঘুম থেকে উঠতে তার দেরি হয়েছে, তাকে তিনি টিম বাস মিস করছেন। সেজন্য তাকে যদি বোর্ড শাস্তি দেওয়ার হয় দেবে। ইতিমধ্যে বলা হয়েছে যে তিনি ক্ষমা চেয়েছেন টিমমেটদের কাছে, ম্যানেজমেন্টের কাছে, তিনি ক্ষমা পাইছেন। এরপরেও যদি বোর্ড মনে করে যে না, এটা নিয়ে একটা তদন্ত কমিটি করবে, করে তাসকিনকে শাস্তি দিবে, দিক। তাসকিন অন্যায় করলে তো শাস্তি পাবেই। কিন্তু এরপরে যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তাসকিন অমুক ম্যাচে মাঠে এসে বমি করছেন, ভারতের বিপক্ষে ম্যাচেও তারে স্বাভাবিক দেখা যায় নাই, মানে যখন সাইড বেঞ্চে ছিলেন। এইসবের জন্য নানা রকম অনুমান করা হচ্ছে। এটা আমার কাছে খুব দুঃখজনক লাগতেছে। মানে আজকে যদি এই কথাগুলো নাসির, সাব্বির বা আলামিনকে নিয়ে হতো, উইথ ডিউ রেসপেক্ট, আমি এদের সবাইকে ভালোবাসি, নাসির, সাব্বির, আলামিন, এদের সবাইকে ভালোবাসি, কিন্তু এদের ট্র্যাক রেকর্ড এমন যে এদের নিয়ে আপনি এই জাতীয় কথাবার্তা অনায়াসে বলে ফেলতে পারেন। কিন্তু তাসকিনের মতো একটা ছেলে যার ডেডিকেশন এবং ট্র্যাক রেকর্ড এত চমৎকার, তাকে নিয়ে এরকম একটা কথা বলা, মানে এরকম একটা কথা বলার আগে আসলে 1,00,000 বার চিন্তা করা উচিত। তাসকিনের ন্যাশনাল টিম নিয়ে যে ডেডিকেশন, যে অবসেশন, এইটা আপনারা কতটা জানেন আমি ঠিক জানি না। আমি তাসকিনকে, মানে তাসকিনের নাম জানি তাসকিনের বয়স যখন 12-13 তখন থেকে। তাসকিন মানে আমার পাশের পাড়ার ছেলে, জাকির হোসেন রোডের ছেলে। তাসকিন ওই বয়সে খুব ভালো করতেছে, এটা জানার কথা। এর সঙ্গে আমি আমার সহকর্মী ইশতিয়াক, ইশতিয়াক মানব জমিনের রিপোর্টার, ইশতিয়াক কিভাবে যেন তাসকিনকে মোটামুটি 8-9 বছর বয়স থেকে চেনে। তাসকিন কি করতেছে, কোন লেভেলে খেলতেছে। তাসকিন তো এজ লেভেল থেকে ধাপে ধাপে আসছে। তাসকিন 13 কখন খেলতেছে, 15 কখন খেলতেছে, 17 কখন খেলতেছে, ইশতিয়াক সব খবর রাখতো। এবং ও কখন কোন লেভেলে কি অ্যাচিভ করতেছে ইশতিয়াক খবর রাখতো এবং আমাদের সঙ্গে শেয়ার করতো। মাঝে মাঝে ইশতিয়াক করে নিয়ে ছোটখাটো স্টোরিও করতো। কখনো কখনো ইশতিয়াকটা নিয়ে মজাও নিতাম যে এই ছেলের মধ্যে কি পাইছিস, কোথায় কোথায় হারায় যাবে, দেখবি যে ন্যাশনাল টিম পর্যন্ত আসতেই পারবে না। ও তাসকিন যখন আন্ডার-19 দলে চান্স পেল, সম্ভবত 2011-র ঘটনা, ও মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ওদের কি একটা ক্যাম্প হচ্ছিল, তখন ইশতিয়াক আমার বললো যে ওই সেই ছেলে তাসকিন, ও কিন্তু ওই যে মোহাম্মদপুরের, ও কিন্তু আন্ডার-19 টিমে চান্স পেয়েছে, এই ইয়েতে মিরপুরে ইন্ডোরে ওদের ক্যাম্প হচ্ছে। বললাম চল না একটু দেখে আসি। ইশতিয়াকের উপরে তো একটা ট্রাস্ট আছে যে ও তা একেবারে না বুঝে একটা ছেলের নিয়ে এতদিন হইচই করতেছে না। তো গেলাম, গিয়ে কথা বলার চেষ্টা করলাম, দেখলাম যে বিশাল লম্বা একটা বাচ্চা, বিশাল লম্বা একটা বাচ্চা। ও কথাবার্তা বলতেছে, শুরুতে খুব মানে কথা বলতেই চায় না একদম, কিন্তু একবার যখন কথা বলা শুরু করছে সে বলেই যাচ্ছে। একবার কথা বলা শুরু করলে তার থামানো যায় না। কিন্তু সেই বিষয়টা কি, মানে কোন বিষয়ে বলা শুরু করলে থামে না, সেটা খুব ইন্টারেস্টিং। সব বিষয়ে কথা বলতে পছন্দ করে না। 2টা বিষয়, একটা হচ্ছে ওর কাছে মনে হয়েছে যে আমি মাশরাফির ঘনিষ্ঠ, আর মনে হয়েছে উনি বড় জার্নালিস্ট, উনি বাংলাদেশ টিম সম্পর্কে জানেন। এই 2টা ব্যাপার নিয়ে সে বলেই গেল। মানে ন্যাশনাল টিমের জার্সি এবং মাশরাফি, এই 2টা নিয়ে যে তার যে অবসেশন, যে অনর্গল কথা বলা। আমি পুরো কথা বলার শেষে ফিরে আসে আমি একটা জিনিস ভাবতেছি যে এই 2টো বিষয় ছাড়াও কিচ্ছু বলে না। এই ঘন্টাখানেকের সঙ্গে যে কথা বললাম, ও বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম কেমন, ওইখানে ড্রেসিং রুমে কারা থাকে, বড় ভাইরা কি করে, আমি কিছু জানি কি না। আরে ভাই, আমি তো এরকম কিছু জানি না, কিন্তু আমার কাছ থেকেও জানার চেষ্টা করতেছে। মানে ওর যে অবসেশনটা, যে কেমনি ওই জায়গায় যাবে,
কেমনে ওই জাতীয় দলের হয়ে খেলবে, আর একটা হচ্ছে কেমনে সে মাশরাফি ভাইয়ের একবার দেখবে, মাশরাফি ভাইয়ের মতো হবে, মাশরাফি ভাইয়ের মতো হবে। মানে ওর একেবারে জীবন যৌবন সব গেল এই দুটো জিনিস নিয়ে, বাংলাদেশ ন্যাশনাল টিম আর মাশরাফি। আজও পর্যন্ত এরপরে তাসকিনের অন্তত 20 বার ইন্টারভিউ নিয়েছি, করোনার সময় প্রায় প্রতিদিন কথা হতো, কিন্তু আজও পর্যন্ত দেখছি এই ছেলেটা বয়স হয়েছে, বাচ্চা হয়েছে ওর, ও এখন একটা বাবা, এখনো পর্যন্ত ওর অবসেশন ওই দুইটা, বাংলাদেশ ন্যাশনাল টিম মাশরাফি, বাংলাদেশ ন্যাশনাল টিম মাশরাফি। মানে এই দুটো বিষয় ছাড়া ওর ভিতরে কিছু নাই। এখন মাশরাফির প্রতি যে অবসেশন, এটা আমি বুঝি যে এই জেনারেশনের ফাস্ট বোলারদের মাশরাফির প্রতি একটা অবসেশন আছে। অনেকের সঙ্গে কথা বলছি, এই যে তানজিম সাকিবের সঙ্গে কথা বলে আসলাম, ও দেখলাম অবসেসড মাশরাফিকে নিয়ে, তো এটা ঠিক আছে। কিন্তু ন্যাশনাল টিম নিয়ে এই মাত্রার অবসেশন আমি এর আগে কোনো বাচ্চার মধ্যে দেখিনি, ওই তাসকিনের মধ্যে প্রথম দেখলাম। এরপরে তাসকিনের ঘটনাবলী যদি আপনি ঠিক মতো ফলো করেন, তাহলে দেখবেন যে আপনারাও দেখছেন তাসকিনের ভেতরে এই অবসেশন। ও যখন আন্ডার 19 হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতো, ওই সিরিজের একটা ভিডিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইউটিউবে দিচ্ছিল, ওইখানে তাসকিনের বোলিং অ্যাকশন, স্মুথনেস এইগুলো নিয়ে একটা ভিডিও দিচ্ছিল, ওটা প্রচুর ভিউ হয়েছিল। ওই সময় প্রথম ইঞ্জুরিতে পড়লো, ইঞ্জুরিতে পড়ার পরে ওর যে কি কাকুতি মিনতি, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ নিয়ে না, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ পরে খেলছে, সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে, কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ নিয়ে না। ও যদি ন্যাশনাল টিমে আর কোনোদিন খেলতে না পারে, ওর এই একই কথা। তারপরে আবার বারবার বলে না মাশরাফি ভাই তো 7 বার 11 বার সার্জারি করায়ও খেলছে, তাহলে আমি পারবো। মানে এরপরে যতবার ইঞ্জুরিতে পড়ছে, ও মাশরাফির ওই জিনিসটা পাইছে, মাশরাফির মতো বোলিংও যেমন পাইছে, ইঞ্জুরিটাও পাইছে। অ্যাটলিস্ট করোনা পর্যন্ত তো ও যখনই একটু ভালো খেলছে, 2019 কাপে, ওয়ার্ল্ড কাপের আগে বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী ছিল, ওয়ার্ল্ড কাপের আগে আগে ইঞ্জুরিতে পড়ে ওয়ার্ল্ড কাপ মিস করলো, সেম মাশরাফির মতো কান্নাকাটি করে একটা বিশ্বকাপ মিস করলো। বাংলাদেশের গত কয়েক বছর ধরে সেরা বোলার সে, কিন্তু বারবার ইঞ্জুরিতে পড়ছে, এবং ইঞ্জুরিতে পড়লেই ওর প্রধান ইঞ্জুরি আর ন্যাশনাল টিমের জার্সি পড়তে না পারে। এটার জন্য কি কি ত্যাগ করছে একটু খেয়াল করেন। এই সেদিন এলপিএল খেলতে গেছে, কালকে বোধহয় ম্যাচও ছিল, এর আগ পর্যন্ত ও কোনোদিন কোন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে নাই। বিপিএল থেকে ওরে ডাকছে, পিএসএল থেকে ওরে ডাকছে, এলপিএল থেকে ডাকছে, টি10 থেকে ডাকছে, সব জায়গায় ডাকছে। দু একবার ওর ইঞ্জুরির প্রবলেম ছিল, বোর্ড বলছে যায়ও না, কিন্তু বেশিরভাগ সময়ও যায় নাই হচ্ছে যে যদি কি ওয়ার্কলোড বেশি হয়ে যায়, যদি ন্যাশনাল টিমের ম্যাচ মিস করে। মানে বুঝেন অবস্থাটা। ও 2014-তে অভিষেক হয়েছে, সে মাশরাফির ইঞ্জুরিতেই চান্স পাইছিল, তারপরে প্রথম টি20-তে প্রথম চান্স পাইছিল, এরপরে বোধহয় ফার্স্ট ওয়ানডেতে ওই যে ইন্ডিয়ার বিপক্ষে আমরা যে ম্যাচটা হারলাম, ডেবু ম্যাচে 5 উইকেট পাইল। তারপরে ও 2017-তে এসে টেস্ট খেললো। ওর বড় অবসেশন ছিল ন্যাশনাল টিমের ওই সাদা জার্সি খেলা, সাদা জার্সিতে খেলা, টেস্ট খেলা, সেইটার জন্য করে নাই হেন কোনো কাজ দেয়। কিন্তু বারবারই প্রবলেম হচ্ছিল যে ফিটনেস নিয়ে প্রবলেম হচ্ছিল, ব্রেকডাউন করতেছিল, বিভিন্ন রকম ফ্রিক ইঞ্জুরিতে পড়তেছিল। করোনার সময় সে এইটারে ঠিক করার জন্য যে কাজটা করলো, এটা খুব অভিনব ছিল। এটা গল্পটা বলার একটা কারণ আছে। ওই সময় আমাদের বেশ কয়েকজন পেসার এরকম ইন্টারেস্টিং সব কাজ করছে, যেমন সাইফুদ্দিন তার বাড়িতে নিজে উইকেট বানায়, সেখানে প্র্যাকটিস করছে। রুবেল ওই গাড়ি টায়ার বান্দা নদীর পাড়ে দৌড়াদৌড়ি করতো, এরকম করছে। তাসকিনেরটা ছিল খুব ইন্টারেস্টিং। তাসকিন ওই সময় 4 জন ইন্ডিভিজুয়াল কোচের সঙ্গে কাজ করছে। একজন ফিটনেস ইনস্ট্রাক্টর ছিলেন, একজন মনোবিদ ছিলেন, আর 2 জন বোলিং কোচ ছিলেন। একজন হচ্ছে জাকি ভাই, আরেকজন হচ্ছে চাচা মানে সুজন ভাই। এই 4 জনের সঙ্গে মানে কন্টিনিউয়াস কাজ করছে, একদম ফজরের নামাজের পরে নামাজ পড়ে উঠছে আর রাতে বাসায় ঢুকছে, এ পর্যন্ত সে ফিটনেস, বোলিং অ্যাকশন এবং স্কিল ডেভেলপমেন্ট এটা নিয়ে কন্টিনিউয়াসলি পুরো করোনার সময়টা কাজ করছে। জিমে গেছে, জিমে ইনস্ট্রাক্টর সবসময় সঙ্গে থাকছে। একটা ফাস্ট বোলার মানে যে ভদ্রলোকের সঙ্গে কাজ করছে, ওই ভদ্রলোক ফাস্ট মানে ক্রিকেট জিম ইনস্ট্রাক্টর, ওইভাবে ওর বডি নিয়ে কাজ করছেন। ব্যাপক কাজ হয়েছে ওই সময়। ইভেন জাকি ভাই, সুজন ভাইরা ওর ওই সময় ট্রেনিং এর ফুটেজ আবার বিশ্বের টপ কিছু ফাস্ট বোলিং কোচের সঙ্গে কনসাল্ট করছেন, ফুটেজ পাঠায়, সেইটা নিয়ে অ্যাকশনে কিছু সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছে যাতে ওয়ার্কলোড ম্যানেজ করতে পারে। ফির ওজন কমাইছে অনেক, 8 কেজি সম্ভবত ওজন কমানো হয়েছিল ওই সময়। ওরা দেখে পরে চেনা যেত না। আমি করোনা পরে ওরা প্রথম যখন দেখে আমি চিনতে পারি না। এখন পুরো কাজটা করছে কেন, যে আমার ধারাবাহিকভাবে খেলে দিতে হবে, আমি যেন ইঞ্জুরিতে পড়ে মিস না করি। ওর একটাই কথা যে আমার ফ্র্যাঞ্চাইজি লিগ লাগবে না, বিপিএল লাগবে না, আমার এন্ডোর্সমেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না দাদা, আমি শুধু ন্যাশনাল টিমের হয়ে লম্বা সময় খেলে যেতে চাই।
ন্যাশনাল টিমে খেলার জন্য তাসকিন তার জীবনে যত স্যাক্রিফাইস করছে সব আপনাদের বলতেও পারবো না, মানে সব কিছু বলা সম্ভব না। ও জীবনে যত স্যাক্রিফাইস করছে ন্যাশনাল টিমের হয়ে ম্যাচ খেলার জন্য, তো সেগুলো রেজাল্ট পাইছে করোনার পর থেকে। এই ওয়ার্ল্ড কাপের আগে একটা ইঞ্জুরিতে পড়লো, ফ্রিক ইঞ্জুরি ছিল, সেটাও দ্রুত রিকভার করছে। এর মধ্যে কিন্তু আর কোনো ইঞ্জুরিতে পড়ে না, খুব ইঞ্জুরিলেস একটা লাইফ লিড করতেছে। তার মানে ওর ডেডিকেশনে এবং ইয়েতে ওয়ার্ককে কাজ দিছে। এখন কথা হচ্ছে, এত কথা বললাম কেন? এত কথা বললাম যে একটা লোক জীবনের এত কিছু স্যাক্রিফাইস করতে পারে, বাচ্চারে সময় দেয় না, বউরে সময় দেয় না, এত কিছু স্যাক্রিফাইস করতে পারে শুধু ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য। সেই লোকটা ফাতরামি করে ইচ্ছা করে ন্যাশনাল টিমের একটা ম্যাচ, তাও ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, সেটা মিস করবে। এটা আমার বিশ্বাস করতে না খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে ইচ্ছা করে সে এই কাজটা করতে, বা কোনো একটা অন্যায়ের আউটপুট হিসাবে এই কাজটা হয়ে যাবে। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে, পৃথিবীর বড় বড় খেলোয়াড় টিম বাস মিস করছে রে ভাই। এই বিশ্বকাপে শুভমান গিল টিম বাস মিস করছে। আমাদের অনেক বড় বড় খেলোয়াড় সারা পৃথিবীতে যারা টিম বাস মিস করার ঘটনা ঘটছে ঘুমের কারণে। এটা এমন কোনো নতুন ঘটনা না পৃথিবীতে। শেরমান যতবার টিম বাস মিস করছে আপনি অতবার বোধহয় খেলাও দেখেন নাই। তো এটা খুব রেগুলেশন একটা ঘটনা, ফলে এটাতে হয়তো কিছু শাস্তি হইতে পারে। আমার ধারণা হয়তো বিসিবি তারা আর কিছু শাস্তি দিতে পারে, ওই 2-10 হাজার টাকা জরিমানা নাও দিতে পারে, কারণ এটা খুব আনকমন ঘটনা না। ঘটনা হচ্ছে এরপরে যেটা ঘটলো, এরপরে হচ্ছে মিডিয়াতে একটা বলার চেষ্টা করা হলো যে সোজা ভাষায় যে তাসকিন একটা নিষিদ্ধ কিছু করছে, যেটা ইসলামে হারাম, যেটা আমাদের সমাজে নিষিদ্ধ, এরকম কোনো একটা করছে। সোজাসুজি বলে দেওয়া হলো বিশেষ পানীয় খাইছে। বুঝতেই পারতেছেন বিশেষ পানীয় বলতে কি বলা হয়েছে। বিশেষ পানীয় খাওয়ার ফলে কোনো এক ম্যাচের দিন সকালে নাকি মাঠে এসে বমি করছে। ওই বিশেষ পানীয়র ফলে ওই দিন সে ঘুম থেকে উঠতে পারে নাই সময় মতো। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তাসকিনের সঙ্গে তার, আমি যতদূর জানি, বউ বাচ্চা ছিল। ওই ট্যুরে বাচ্চা ছিল কিনা জানি না, বউ ছিল। তাসকিন যদি ইতিমধ্যে বকেও যায়, গত 2-2.5 বছর, না 2-2.5 বছরের মধ্যেও তাসকিনের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, বকে গেলে তো একটা ভাব বুঝতাম, ধরে নিলাম তাসকিন বকে গেছে। তারপরেও একটা বউ নিয়ে গেছে, তাসকিনের বউটা হচ্ছে খুব হিজাবি একটা মেয়ে, ধর্ম পালন করে, ওর সংসারটা, ওর ফ্যামিলিটা হচ্ছে খুব শৃঙ্খলা পরায়ণ একটা ফ্যামিলি। বউ নিয়ে গিয়ে সে ওইখানে গিয়ে এইসব কাণ্ড করে বেড়াবে, এটা আপনার বিশ্বাস হয়? আর তাসকিন সেই গোত্রের ছেলে। তাসকিনের সারা জীবনের স্বপ্ন হচ্ছে মাশরাফির মতো হওয়া। ও মাশরাফির একটা শিষ্য, যে মাশরাফি বলতে অজ্ঞান, সে মাশরাফির ফিলোসফি বাদ দিয়ে সে এটা করবে, এটা বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। তারপরেও আমার কথা হইতে পারে। হ্যান্সিক নিয়ে যখন ইয়েতে ফিক্সিং এ জড়াইছে, তারপর থেকে আমার পৃথিবীর উপরে বিশ্বাস উঠে গেছে। আমি কারোর বিশ্বাস করি না। আমার মনে হয় যে কেউ বদলায় যেতে পারে, তাসকিনও বকে যাইতে পারে, তাসকিনও হয়তো ওই বিশেষ পানীয় খায়া বসতে পারে। এখন কথা হচ্ছে যে সেটা আমি কখন বলতে পারবো? আপনি ধরেন সাংবাদিক হিসাবে, আমি কোনো সাংবাদিককে জ্ঞান দিচ্ছি না, যারা কাজটা করছেন তারা আমার বড় ভাই বন্ধু, তারা বুঝে শুনেই করছেন, আমি সেটাই করতেছি না, নিন্দা করতেছি না। কিন্তু কথা হচ্ছে ভাই, আমার একটা ছোট আর্গুমেন্ট, যে ধরেন দুইজন বিসিবি ডিরেক্টর বা একজন মিডিয়া ম্যানেজার বলল যে কোচ বদলে যাচ্ছে বা ক্যাপ্টেন বদলে যাচ্ছে, এই জাতীয় নির্দোষ অনুমান ভিত্তিক সোর্সেস সাইড নিউজ আপনি করতে পারেন, এটাতে কারোর জীবন নষ্ট হয়ে যায় না। কিন্তু যখন একটা ক্যারেক্টারের প্রশ্ন আসে, একটা ছেলের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলবেন, যে সে বিশেষ কোনো পানীয় খাইছে কিনা, ধর্মে হারাম এরকম কোনো কাজ করছে কিনা, এরকম একটা কাজ করতেছেন, দিস ইজ সো সেন্সিটিভ। এটা শুধুমাত্র সোর্সেস সাইড দিয়ে বলা যায় না। অ্যাটলিস্ট আমি ফিল করি যে এটা ঠিক নৈতিক না। আপনারা এই জন্য কেউ কার্ড গড়ে তুলতে পারবে না, কিন্তু মানে এটা কেমনে করেন সুনির্দিষ্ট একটা এভিডেন্স। হ্যাঁ, কেউ যদি বলতো আমি দেখছি তাসকিন মদ খাইছে, তাহলে আপনি দিতেন সেটা, নাম প্রকাশে অনিচ্ছুক বলে। যে কয়জনের সোর্স বলা হচ্ছে সবাই বলছে যে মনে হয় খাইছে, কারণ তা না হলে সকালে এসে বমি করলো কেন? সকালে 780টা কারণে বমি করতে পারে মানুষ, মানুষের গ্যাস হতে পারে, সকালবেলায় খালি পেটে কলা খেয়ে ফেললে বা কোনো ফল খেয়ে ফেললে অ্যালার্জি হয়ে বমি হতে পারে। 780টা মেডিকেল রিজন আছে সকালবেলা বমি করা, ঘুম থেকে দেরিতে ওঠার ওরকম 780টা কারণ। শুধু এইটা দেখে একটা লোক মদ খাইছে এই টাইপের অনুমান করা যায়, এইটা দেখে এই টাইপের কথা বলা যায়? সেটাও আপনি ফেসবুকে যাচ্ছে, সবসময় যাচ্ছে, একের পর এক নিউজ হচ্ছে, ব্রেকিং নিউজ হচ্ছে, বড় করে ব্রেকিং করতেছেন। এই ছেলেটা এখন কই আছে? কালকে রাতে কাঁদতে কাঁদতে আতিক বাইরে ইন্টারভিউ দিচ্ছে, মানে পুরাটা সময় কাঁদছে এই ছেলেটা, যে ওরে শ্রীলঙ্কায় শাদাব খানরা জিজ্ঞেস করতেছে তুমি নাকি অমুক খায়া
মাঠে যাইতে পারে না সময় মতো। মানে পুরা পৃথিবীতে তাসকিনের যে ভাবমূর্তি ছিল ওইটা শেষ হয়েছে। এখন ওর বাচ্চা জিজ্ঞেস করতেছে, বাবা আমার এই স্কুলে আমার বন্ধুরা বলতেছে যে তুমি কি করছো, সবাই তোমার মন্দ বলতেছে। মানে এটা নেওয়া যায়? একটা এই বয়সী ছেলে, ওর একটা পিচ্ছি বাচ্চা আছে, ওই স্কুলে যে এইগুলো শুনতেছে। ওই রিপোর্টার আমারও বড় ভাই, ওরও বড় ভাই, তাসকিনকে খুব স্নেহ করে। ওই রিপোর্টারের নাম ধরে ওখানে বলছে যে ভাইয়া আপনার বাচ্চা যদি আজকে এই পরিস্থিতি ফেস করতো, যে স্কুলে গিয়ে শুনতো যে আপনার নামে একটা বদনাম শুনতো, আপনি তো খুব অনেস্ট মানুষ, আসলে ওই রিপোর্টার খুব অনেস্ট মানুষ, ফাইটার মানুষ, তো ওনার নামে যদি এরকম একটা কেউ রটায় দিত, সোর্সেস সেট বলে, কেউ দেখে নাই, কেউ শোনেও নাই, শুধু বমি করছে দেখে এরকম একটা অনুমান, এবং সেইটা দিয়ে একটা ব্রেকিং, এটা হয় না ভাই। তো যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো আর এটাকে উল্টায় ফেলা যাবে না। কেউ বলতেছে তাসকিন মামলা করবে, একটু করবে, আমার বিশ্বাস হয় না ওগুলা করবে, আর করবেও না, কারণ তাসকিনের এরা বড় ভাই। আজকে আমি যদি তাসকিনের সঙ্গে কোনো একটা অন্যায় করি, তাসকিন মামলা করবে না, বড় জোর অভিমান করে 2 মাস আমার সঙ্গে কথা বলবে না। এখন আমাদের সাধারণ দর্শকের, আমি তো সাধারণ দর্শকের একজন, আমাদের একটা করণীয় আছে ভাই। সেইটা হচ্ছে যে ব্যাপারটা তো বুঝলেন যে তাসকিনের বিপক্ষে কোনো এভিডেন্স নাই, তাসকিন একটা ছোট ক্রাইম করছে, বাস মিস করছে, এই ছাড়া তাসকিনের বিপক্ষে কোনো অন্যায়ের কোনো এভিডেন্স নাই। শুধু বমি করছে বলে তারে ক্রিমিনাল বানায়েন না। এইটা দয়া করে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাসকিনের ভিলেন বানায়েন না। তাসকিনের মতো ডেডিকেটেড ছেলে বাংলাদেশের ক্রিকেটে খুব একটা পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আগামী বহু দশকে এরকম ডেডিকেটেড ছেলে আসবে না বাংলাদেশে। বহু লোক বহু পারফরমেন্স করবে, বহু বড় কিছু করবে, তাসকিনরে ছাড়াই যাবে। তাসকিন 149 করে রেকর্ড করছে, 149 স্পিড বল করে, কেউ একজন বাংলাদেশে এসে 155 করবে, এই সাকিবই হয়তো করবে, কিন্তু তাসকিনের মতো ডেডিকেটেড ছেলে আর কোনোদিন আসবে না। এটা অসম্ভব একটা ব্যাপার। তো প্রায় শেষ বেলায় চলে আসছি, শুধু একটা কোশ্চেন আমি আমাদের সাধারণ মানুষকে একটু করে যেতে চাই। সেটা হচ্ছে তাসকিন ওই দিন বাস মিস করায় তাসকিনকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল, এই যে গুজবটা রটানো হয়েছে, সেক্ষেত্রে তাসকিনের বদলে শরীফুলরে না খেলায় জাকের আলীরে কেন খেলা হলো? জাকের আলী তো আমি জানতাম কিপার এবং ব্যাটসম্যান, একটা ফাস্ট বোলারের বদলে কিপার এবং ব্যাটসম্যানকে কেন খেলানো হলো? এটা একটু ভাববেন তো, ভাবে একটু মন্তব্য করেন তো, আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করেন তো, যে তাসকিন অন্যায় করছে, ক্রাইম করছে, সবই ঠিক আছে, তাসকিনের বদলে শরীফুল তো ফাস্ট বোলার ছিল, তার বাদ দিয়ে জাকের আলীর কেন খেলানো হলো, কিপার এবং ব্যাটসম্যানকে কেন খেলানো হলো? একটু ভাবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।